আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা নবম অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব আবহাওয়া। দিনের শুরুতেই আমরা আমাদের দৈনন্দিন কাজের পরিকল্পনা করে থাকি। আমরা কি ধরনের পোশাক পরব, ছাতার প্রয়োজন কিনা, শীতের কাপড় নিতে হবে কিনা তা কি দেখে ঠিক করি। এই কাজগুলোর বিষয়ে সাধারণত ওই দিনের আবহাওয়া দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এক, আবহাওয়া। প্রকৃতিতে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া দেখা যায়। কোনো স্থানে একটি দিনে প্রকৃতির এই অবস্থানগুলোকে আবহাওয়া বলা হয়। আজকের দিনটি কেমন তা আমরা কিভাবে বুঝি? রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টির দিন, শীতের দিন। এরপর এখান থেকে আমাদেরকে কাজ দিয়েছে, ছবি দেখে আবহাওয়া চিনি। যা করতে হবে, উপরের ছবি থেকে ওই দিনের আবহাওয়া কেমন ছিল তা পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। ছবিতে আবহাওয়া কেমন? 1 নং ছবি, 2 নং ছবি এবং 3 নং ছবি। প্রথম ছবিতে প্রখর সূর্যতাপ এবং পরিষ্কার আকাশ, আমরা প্রথম ছবিটা দেখেছিলাম। পরের ছবি ছিল বৃষ্টি এবং পরের ছবি হলো শীত। 1 নং ছবি, 2 নং ছবি, 3 নং ছবি। 1 নংয়ের মধ্যে হলো প্রখর সূর্যতাপ, পরিষ্কার আকাশ। 2 নম্বর হলো যে বৃষ্টি, মেঘলা আকাশ। এরপর হলো শীতের বায়ু প্রবাহ। এরপর হলো কুয়াশাচ্ছন্ন আকাশ। এইভাবে করে আমরা এগুলা দেখব। এরপরে যদি আমরা দেখি সারসংক্ষেপ, আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনের আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিতাপ, বায়ুপ্রবাহ ইত্যাদির সামগ্রিক প্রকাশ। আবহাওয়ার প্রতীক। আমরা রেডিও, টেলিভিশন ও খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর পেয়ে থাকি। এছাড়াও আমরা স্মার্টফোন বা কম্পিউটার থেকেও প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে পারি। আবহাওয়ার খবরে কি বলা হয়? এগুলো একরকম হতে পারে। দিনের তাপমাত্রা বাড়তে পারে, বা হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা হালকা কুয়াশা থাকতে পারে, অথবা দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাবে। ভিন্ন ভিন্ন প্রতীকের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানো হয়। এবার সেগুলো দেখে চিনে নেই। রৌদ্রোজ্জ্বল থাকলে এরকম, আংশিক মেঘাচ্ছন্ন থাকলে এরকম, বৃষ্টিমুখর বা বর্ষণমুখর থাকলে এরকম, বজ্র বৃষ্টি দুইটা হলো এরকম। প্রতীকের মাধ্যমে আমরা কিভাবে আবহাওয়ার অবস্থা শনাক্ত করব? কাজ, আবহাওয়ার অবস্থা শনাক্তকরণ। যা করতে হবে, নিচের ছকে দেওয়া প্রতীক ও তাপমাত্রা দেখে আবহাওয়ার অবস্থা শনাক্ত করে লিখি। কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। প্রতীক, আবহাওয়া, আবহাওয়ার বর্ণনা। এখানের মধ্যে আমরা দেখলাম রৌদ্রোজ্জ্বল অবস্থা, এখানের মধ্যে তাপমাত্রা থাকে এত, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, দিনে গরম অনুভূত হয়। এরপরে আমরা দেখি বৃষ্টিমুখর। এরপরে এগুলো আমরা এখন পূরণ করব। প্রতীকের মধ্যে আমরা দেখছি প্রথম অবস্থায় সেখানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল, এরপর দিনে গরম অনুভূত হবে। পরের প্রতীকে আমরা দেখছি যে সেখানে বর্ষণমুখর থাকবে, ঠান্ডা অনুভূত হবে। পরের চিত্রে আমরা দেখেছি রৌদ্রোজ্জ্বল থাকবে, তীব্র গরম অনুভূত হবে। তো এইভাবে করে এই 3টা ছকও তোমরা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, আমরা বিভিন্ন মাধ্যম থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। এই পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে বিভিন্ন প্রতীক ব্যবহার করে। 3 নম্বর টপিক, আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান বলতে আমরা বুঝি আমাদের চারপাশে কোন কোন বিষয়গুলো আবহাওয়াকে প্রভাবিত করে। এই উপাদানগুলো হলো প্রধানত তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আংশিক দ্রাঘিমাংশ, বায়ুর চাপ, মেঘের অবস্থা ইত্যাদি। এই উপাদানগুলোর মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলোর বিভিন্ন অবস্থা অনুযায়ী আবহাওয়া কেমন হবে তা জানা যায়। আবহাওয়ার উপাদানগুলো কি কি? কাজ, আবহাওয়ার উপাদান খুঁজে বের করি। যা করতে হবে, 1 নম্বরে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশ দাগ টেনে মিলাই। ঘটনা এবং কেন ঘটে। আমাদের গরম লাগে তাপমাত্রা যদি বাড়ে, আমরা ঘেমে যাই আর্দ্রতা বাড়লে, ঠোঁট ফেটে যায় শীতকালে, ভেজা কাপড় দেরিতে শুকায় বর্ষাকালে, বায়ু প্রবাহিত হয় তাপমাত্রার পার্থক্য হলে। তো এভাবে করে তোমরা এই ছকটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, বায়ুর তাপমাত্রার তারতম্যের কারণে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি। বাতাসের আর্দ্রতা কম থাকলে শীতকালে আমাদের হাত, পা, ঠোঁটের চামড়া ফেটে যায়। আবার আর্দ্রতা বেড়ে গেলে আমরা ঘেমে যাই। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে।
বায়ুপ্রবাহের গতি থেকে আমরা ঝড়ের পূর্বাভাস জানতে পারি। আবহাওয়ার উপাদান সম্পর্কে আরও কিছু জানি। তাপমাত্রা। আমরা প্রতিদিন একই রকম ঠান্ডা বা গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম তার ভিত্তিতে আমরা আমাদের ঠান্ডা বা গরম লাগে। কোনো সময় বাতাস কতটা ঠান্ডা বা গরম তাই সময়ের তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, পূর্ব আকাশে সূর্য ওঠে এবং আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যায়। একই দিনের সকালবেলা ঠান্ডা এবং দুপুরবেলা বেশ গরম হতে পারে। তোমরা কি জানো কেন এমন হয়ে থাকে? সকালবেলা সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে আবহাওয়া ধীরে ধীরে গরম হতে থাকে। আবার সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায় তখন তাপমাত্রা কমে পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হয়। তাপমাত্রা যত বেশি হবে তত বেশি জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই জলীয় বাষ্প পরবর্তী সময় প্রচুর মেঘ উৎপন্ন করে। তাপমাত্রা প্রকাশ করা হয় সেলসিয়াস দিয়ে। আর্দ্রতা। বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন সেটি বাতাসে শুষ্ক অবস্থা। যখন এর পরিমাণ বেশি থাকে তখন এটি বাতাসের আর্দ্র অবস্থা। বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা কম থাকলে কাপড় তাড়াতাড়ি শুকায়। আমাদের ঠোঁট ও চামড়া ফেটে যায়। আর্দ্রতার পরিমাণের শতকরা হারে প্রকাশ করা হয়। সাধারণত আর্দ্রতা 90%-এর বেশি হলে বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাত। জলীয় বাষ্প আকাশে মেঘ হয়ে ভেসে বেড়ায়। তাপমাত্রা ও বায়ুচাপের প্রভাবে ঠান্ডা হয়ে এই মেঘ বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। বৃষ্টি, তুষার, শিশির, শিলাবৃষ্টি সব কিছুই বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার বা প্রকাশ করা হয়। বায়ুপ্রবাহ। পতাকা বা গাছের পাতা নড়াচড়া দেখে বুঝতে পারি যে বাতাস বইছে বা বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু বাতাস বইলে তা বোঝা যায়। বায়ুপ্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু কখনো ধীরে আবার কখনো তীব্র বেগে প্রবাহিত হয়। বায়ুপ্রবাহকে এর দিক ও গতি দ্বারা বিবেচনা করা যায়। যেমন আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে পার্থক্য। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদানগুলো কি তা জেনেছি। মূলত উপাদানগুলোর অবস্থান পরিবর্তন হলে আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়ার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক কি? কাজ। আবহাওয়ার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করি। যা করতে হবে, 1 নাম্বার, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক বাক্যটি দাগ টেনে মিলাই। ঘটনা এবং কি ঘটে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের সম্ভাবনা। আর্দ্রতা বৃদ্ধি, তাহলে মেঘ তৈরি হয়। বায়ু প্রবাহ বৃদ্ধি, তাহলে ঝড়ের সম্ভাবনা হয়। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে যায়। তো এভাবে করে তোমরা এগুলা ছকগুলো মিলাবে। সারসংক্ষেপ, আবহাওয়ার উপাদানগুলো পরস্পর নির্ভরশীল। একটি উপাদানের হ্রাস বৃদ্ধি হলে অন্য উপাদানের উপর তার প্রভাব পড়ে। আবহাওয়ার বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়ার ফলেই সামগ্রিক আবহাওয়া বোঝা যায়। আবহাওয়ার উপাদানের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আরও কিছু জানি। তাপমাত্রার প্রভাবে বাতাসে আর্দ্রতা কম বেশি হয়। আবার যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সে স্থানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে সেখানে বায়ুশূন্য সৃষ্টি হয় ও বায়ুর চাপ কমে যায়। আশেপাশের এলাকার বায়ু দ্রুত বেগে এই শূন্যতা পূরণ করে। এভাবে তাপমাত্রার পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। তাপমাত্রার প্রভাবে বায়ু প্রবাহের দিকেও পরিবর্তন হয়। যেমন দিনের বেলায় সমুদ্রের বাতাস অপেক্ষাকৃত শীতল থাকে। সমুদ্র থেকে এই শীতল বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এতে স্থলভাগ শীতল হয়। রাতের বেলায় স্থলভাগের বাতাস শীতল থাকে। এই শীতল বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্রের গরম বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়। ফলে রাতে গরম অনুভূত হয়। মাঝে মাঝে বায়ুপ্রবাহ অনেক শক্তিশালী হয়ে ঝড় বা ঘূর্ণিঝড় সৃষ্টি করে। বায়ুপ্রবাহ জলীয় বাষ্পকে এক এলাকা থেকে অন্য এলাকায় বয়ে নিয়ে যায়। তাই বায়ুপ্রবাহ কখনো
বৃষ্টিপাত ঘটায় অথবা মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। আর্দ্রতা বেশি হলে সহজে মেঘ থেকে বৃষ্টি অথবা শিশির তৈরি হয়। তাপমাত্রা যত বড় নদ নদী সমুদ্র খাল বিল এবং হ্রদ থেকে থাকে তত বেশি পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্পই মেঘ হয়ে ও পরবর্তী সময়ে বৃষ্টি হয়ে নামে। তাই তাপমাত্রা বাড়লে বৃষ্টিপাত বাড়ে। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে দিনের আলো, উষ্ণ বাতাস, এরপর উষ্ণ বাতাসের ফলে এখানে শীতল, আমরা দেখি যে শীতল সমুদ্র বাতাস, সমুদ্র, এরপরে হলো যে রাতের বেলায় সমুদ্র তীরবর্তী এলাকায় বায়ু প্রবাহ। আবহাওয়ার প্রভাব পরিবর্তন, তথ্য বিশ্লেষণ ও সতর্কতা। আমরা আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আবহাওয়া সম্পর্কে ধারণা অর্জন করতে হলে বা কোনো নির্দিষ্ট দিনের আবহাওয়া কেমন তা বের করতে হলে ওই দিন বা আগের দিনের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ ইত্যাদি তথ্য জানতে হবে। কোনো দিনের আবহাওয়ার তথ্য জানার জন্য সাধারণত টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, খবরের কাগজ ইত্যাদির উপর নির্ভর করতে হয়। আবহাওয়া অনুযায়ী দৈনন্দিন জীবনে কি কি সতর্কতা অবলম্বন করব? কাজ: আবহাওয়া তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস ও সতর্কতা। যা করতে হবে: দলে বিভক্ত হয়ে ছকটি পূরণ করি এবং অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখি। আবহাওয়ার উপাদান, আবহাওয়ার তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতামূলক অবস্থা। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমে আবহাওয়ার উপাদান তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 90% আর্দ্রতা থাকা আর দমকা হাওয়া হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দিবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা, সতর্কতামূলক ব্যবস্থা, ছাতা ব্যবহার। তাহলে এইখানের মধ্যে বাকি অংশগুলো আমরা পূরণ করব। আবহাওয়ার উপাদানের মধ্যে আমরা যদি পরেরটা দেখি, তাহলে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এটা যদি 40 ডিগ্রি সেলসিয়াস 30% হয় এবং মৃদু হাওয়া হয় তাহলে আবহাওয়ার পূর্বাভাস হবে তীব্র গরম। সতর্কতামূলক ব্যবস্থা: প্রচুর পানি পান করতে হবে। এরপরে যদি আমরা দেখি 1 নম্বর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ যদি 12% সেলসিয়াস হয়, 50% যদি আর্দ্রতা হয় এবং শীতল হাওয়া হয়, কুয়াশা থাকতে পারে, গরম কাপড় পরতে হবে। এইভাবে করে এই অংশটা তোমরা এখানে পূরণ করে ফেলতে পারবে। কাজ: সময় ও তাপমাত্রার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন। যা করতে হবে: নিচের ছকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুভূমিক বরাবর সময় এবং উলম্ব মানে লম্ব বরাবর, উপরের দিকে হলো উলম্ব বরাবর আমরা তাপমাত্রা লিখব আর নিচে লিখব আনুভূমিক সময়। তাপমাত্রা লেখচিত্র অঙ্কন করি। তাহলে সময় সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা। সময় 7টা থেকে 6টা পর্যন্ত দেওয়া আছে। তাপমাত্রার তারতম্য এখানে দেওয়া আছে। আমরা লেখচিত্রের এদিকের মধ্যে লিখলাম তাপমাত্রার ডিগ্রি। এখানে আনুমানিক সর্বনিম্ন হলো আমরা দেখছি যে 25, তার মানে আমরা 20 থেকে ধরলাম, আর এদিকে সর্বোচ্চ হলো যে 31, তাহলে আমরা 35 পর্যন্ত বা 36 পর্যন্ত ধরতে পারি, ইচ্ছা যতটুকু ধরা যায়। নিচের দিকে দেখো 20-এর আগে অনেকগুলো তাপমাত্রা আছে, তাই আমরা এখানে এরকম করে দিলাম। এরপরে এখানের মধ্যে সময় 7টা থেকে দেওয়া, তার মানে 7টা থেকে হলে 7টার আগে অনেকগুলো সময় আছে, তাই আমরা এখানে ভাঁজ করে দিলাম। 7টা বাজে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 আমরা একটা ফোঁটা দিলাম। 7টার পরে 8টায় থাকে তোমার 26 ডিগ্রি, 26 ডিগ্রিতে একটা ফোঁটা দিলাম। 9টায় থাকে তোমার সেম 26 ডিগ্রি, 10টায় হয়ে যায় তোমার 29 ডিগ্রি। তো এইভাবে করে লেখচিত্রগুলো উঠাবে, এগুলো তোমরা নিজেরা আঁকতে পারবে, আর আমি বাকিটা দেখাচ্ছি না। এটা হলো পূর্বাহ্ন সকাল আর অপরাহ্ন বিকাল টাইম, সময়, তাপমাত্রা লেখচিত্রের মধ্যে নমুনা দেখানো হলো। মেঘ দেখে পূর্বাভাস। মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা। এরা সাদা, ধূসর, কালো, তুলার মতো বস্তু যা আকাশে ভেসে বেড়ায়। মেঘের উচ্চতা ও গরমের উপর ভিত্তি করে মেঘের শ্রেণীকরণ করা হয়। মেঘকে 10টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রাথমিকভাবে আমরা 4 ধরনের মেঘ নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য অনুযায়ী 4 ধরনের মেঘ। প্রথম, সাদা তুলা বা পালকের মতো আকাশের অনেক উপরের দিকে ভেসে থাকে, তাকেই সাইরাস মেঘ বলা হয়। এই মেঘ থেকে বৃষ্টি হয় না। এরপরে ধূসর বা সাদা স্তূপ আকৃতির মেঘ, যা দেখতে ফুল কপির মতো। এই মেঘের নাম হলো কিউমুলাস। এই মেঘের বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এরপরে হলো পাতলা পর্দার মতো ধূসর রঙের মেঘ, পুরো আকাশ ছেয়ে থাকে। এই মেঘকে বলে স্ট্রোটাস। এই মেঘ থেকে কখনো হালকা বৃষ্টি হতে পারে। ধূসর বা কালো মেঘ, যা পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তা হলো নিম্বাস।
এই মেঘের কারণে প্রচুর বৃষ্টি হয়। তো তাহলে আমরা সাইরাস মেঘ যদি দেখি সেগুলো এরকম, এরপর যদি কিউমুলাস মেঘ দেখি সেগুলো এরকম হয়, এরপরে হলো যে স্ট্রোটাস যদি দেখি সেগুলো এরকম টাইপসের হয়, এবং নিম্বাস যদি দেখি সেগুলো এরকম হয়। সারসংক্ষেপ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, বিভিন্ন কারণে আবহাওয়ার পরিবর্তন হয়, মূলত আবহাওয়ার উপাদানগুলোর পরিবর্তনেই এটি হয়। আবহাওয়ার পূর্বাভাস শুনে ও দেখে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি। অনেক সময় আকাশে মেঘ দেখে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব, আবহাওয়ার পূর্বাভাস জেনে আমরা নিরাপদ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আবহাওয়া যখন বিরূপ হয় তখন আবহাওয়া অফিসে কয়েক ধরনের বিপদ সংকেত দিয়ে থাকে, সেগুলো বুঝে মেনে চললে আমরা আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারি। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। অতিবৃষ্টির কারণে আমাদের নানান রকমের ক্ষতি হয়। পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির পূর্বাভাস জেনে ওই এলাকার মানুষের সরিয়ে নেওয়া হয়। এতে পাহাড় ধসের মতো দুর্ঘটনার হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া যায়। এই পূর্বাভাস অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরঞ্জামাদি সাথে রাখার ব্যবস্থা করতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়। আবহাওয়ার সাথে পানির বিভিন্ন অবস্থার সম্পর্ক। আবহাওয়ার সাথে পানির বিভিন্ন অবস্থার সম্পর্ক রয়েছে। পানির বিভিন্ন অবস্থা যখন মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, এগুলা মেঘ কিভাবে তৈরি হয়? তোমরা কি কখনো আকাশ দেখে বৃষ্টি হবে কিনা বুঝতে পারো? বাড়ির বড়রা তা পারেন। যখন আকাশে ঘন ও কালো মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হতে পারে। এবার বলো তো মেঘ কি? ভূপৃষ্ঠের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের ঠান্ডায় এই বাষ্প ছোট ছোট পানি কণায় পরিণত হয়ে ভেসে বেড়ায়, এগুলোই মেঘ। এই ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে বড় কণায় পরিণত হলে বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। মেঘ কিভাবে সৃষ্টি হয় তা খেলার মাধ্যমে জানার চেষ্টা করি। কাজ, মেঘ তৈরি মজার খেলা। যা লাগবে, এটি পরিষ্কার প্লাস্টিকের বোতল, গরম পানি, দিয়াশলাই। যা করতে হবে, একটি পরিষ্কার প্লাস্টিকের বোতল নেই। 2 নম্বর বোতলের মধ্যে সাবধানে সামান্য পরিমাণে গরম পানি প্রবেশ করাই। 3 ছিপি বন্ধ করে বোতলটি ঝাঁকাই যাতে পানির কণাগুলো বোতলের গায়ে লেগে যায়। 4 অতিরিক্ত পানি ফেলে দেই। বোতলে মেঘ তৈরির প্রথম উপাদান পানি রয়েছে। 6 শিক্ষকের সাহায্য নিয়ে একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেটিকে নিভিয়ে ফেলি। নেভানো কাঠিকে দ্রুত বোতলের ভিতর ঢুকিয়ে ছিপি বন্ধ করে দেই। বোতলটিকে সামনে পেছনে কয়েকবার ঝাঁকাই। বোতলের ভিতরে ধোঁয়ার মতো বাষ্প তৈরি হলো। বাষ্প মেঘ তৈরির দ্বিতীয় উপাদান হিসেবে কাজ করে। 7 2 হাতের সাহায্যে বোতলটির মাঝ বরাবর যত জোরে সম্ভব চাপ দেই ও সরিয়ে নেই। কাজটি খুব দ্রুত করি। মেঘ তৈরির তৃতীয় উপাদান চাপ ও তাপমাত্রার পরিবর্তন তৈরি হলো। 8 কয়েকবার চাপ দেওয়া ও সরিয়ে নেওয়ার পর বোতলের মধ্যে মেঘ দেখতে পেলাম। প্রকৃতিতে রোদের তাপে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র জলকণা তৈরি করে। এই ক্ষুদ্র জলকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। বৃষ্টি, আকাশে মেঘের ফোঁটাগুলো যথেষ্ট ভারী হলে পৃথিবীর বুকে ঝরে পড়ে, এটাই বৃষ্টি। বিশ্বের বেশিরভাগ অঞ্চলে সুপেয় পানির পরিমাণ উৎস হলো বৃষ্টি। বৃষ্টি কিভাবে হয়? কাজ, জলীয় বাষ্প থেকে পানি তৈরি করি। যা যা করতে হবে, স্বচ্ছ কাচের গ্লাস, গরম পানি, কয়েক টুকরা বরফ ইত্যাদি, একটি স্টিলের প্লেট। যা করতে হবে, কাচের গ্লাসের মধ্যে সাবধানে গরম পানি নেই। 1 গ্লাসটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে দেই। 2 স্টিলের প্লেটের উপর কয়েক টুকরো বরফ রাখি। 3 প্লেটের তলার দিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে প্লেটের তলায় বিন্দু বিন্দু পানির ফোঁটা জমছে। এই পানির ফোঁটা কোথা থেকে এলো?
জলীয় বাষ্প থেকে পানি তৈরি। যেমন এখানে গ্লাসের মধ্যে গরম পানি দিলে, স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিলে, উপরে যদি তুমি এখানে বরফ দাও, তাহলে এই যে জলীয় বাষ্পগুলো প্লেটের কণা নিচে লাগছে, সেগুলো আস্তে আস্তে পানির কণা ধারণ করে বড় হয়ে আবার গ্লাসের মধ্যে পড়তে থাকবে। এখানে গ্লাসের গরম পানি থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প অপেক্ষাকৃত শীতল প্লেটের সংস্পর্শে এসে পানির কণায় পরিণত হয়েছে। এই প্লেটের তলায় বিন্দু বিন্দু পানির ফোঁটা আকারে জমছে। বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো বড় হয়ে এক সময় নিচে পড়ে যায়। আমাদের বাড়িতেও ভাত রান্নার সময় পাতিলের ঢাকনা নিচে লক্ষ্য করলে দেখবে যে ছোট ছোট পানির ফোঁটা জমা হয়েছে। এইভাবে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উপরে ওঠার সংস্পর্শে এসে মেঘ তৈরি করে। মেঘের ছোট ছোট জলকণাগুলো মিলেই বড় জলকণার তৈরি হয়। বড় জলকণাগুলো ভারী, তাই বাতাসে ভেসে বেড়াতে পারে না, ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। এটাই বৃষ্টি। তোমরা লক্ষ্য করে থাকবে অনেক সময় বৃষ্টির সাথে বরফের টুকরো পড়ে। তোমরা কি জানো এগুলো কি? এগুলো হলো শিলা। এই জমাট বাঁধা পানির কণাসমূহ থেকে তৈরি হয় কুয়াশা ও শিশির। কুয়াশা ও শিশির আসে কোথা থেকে? কুয়াশা শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। সাধারণত শীতকালে কুয়াশা দেখা যায়। কুয়াশা এক ধরনের মেঘ যা আমাদের ভূপৃষ্ঠে দেখে থাকি। বাতাসের জলীয় বাষ্পের ভাসমান ধূলিকণার চারপাশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা আকারে জমা হয়ে মেঘে পরিণত হয়। এই মেঘ ভূপৃষ্ঠের নিকট ধোঁয়ার আকারে ভাসতে থাকে। এটিই কুয়াশা। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে আবারও ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়ে যায়। এটিই শিশির। সারসংক্ষেপ: মেঘ পরিবেশের ও আবহাওয়ার জন্য অপরিহার্য। মেঘ থেকে বৃষ্টি হয়, যা জীবন ধারণের জন্য খুবই দরকার। পর্যাপ্ত ফসল উৎপাদনের জন্য বৃষ্টির ভূমিকা অপরিসীম। আবার বেশি বৃষ্টি হলে বন্যা দেখা দেয়, যার ফলে ফসল ও বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়। কুয়াশার কারণে অল্প দূরের কোনো কিছু দেখতে অসুবিধা হয়। ফলস্বরূপ যানবাহন চলাচলে বিঘ্ন বা দুর্ঘটনা ঘটতে পারে। গরম আবহাওয়ায় কুয়াশা দিনের তাপমাত্রা কমাতে সাহায্য করে। কুয়াশার কারণে ফসলের ক্ষতি হয়। শিশির গাছের পানি সরবরাহ করে, বাতাসের আর্দ্রতা বৃদ্ধি করে। এটি জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, পানিচক্র। পানির আরেক নাম জীবন। পানি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য উপাদান, কিন্তু এই পানি সর্বদা একই অবস্থায় থাকে না। প্রকৃতিতে একে আমরা বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হতে দেখি। আজ আমরা একটি মজার বিষয় শিখব। একটি বোতলের পানি থেকে সামান্য পরিমাণ পানি টেবিলের ওপর ঢেলে দেই। কিছুক্ষণ পর লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই পানি শুকিয়ে গেছে। আমরা কি জানি পানি শুকিয়ে কোথায় গেল? বাড়িতে আমরা এরকম আর কি শুনতে দেখি? বাড়িতে এরকম আমরা আর কি শুকাতে দেখি? তোমরা কি কখনো শিলাবৃষ্টি দেখেছ? শিলাগুলো মূলত বরফের টুকরো। একটি পাত্রে কয়েকটি শিলার টুকরো কিছুক্ষণ রেখে দিলেই আমরা কি দেখতে পাই? কয়েকটি শিলার পানিতে পরিবর্তন। বর্ষাকালে বৃষ্টি এত পানি কোথা থেকে আসে? নদী, নালা, খাল, বিল, হ্রদ এবং সাগরের এত পানি কিভাবে, কোথা থেকে আসে, কোথায় বা যায়? সহপাঠীর সাথে আলোচনা করে নিচের ছকের উত্তরগুলো লিখি। আমরা এখানে যে ছক আছে, রান্নার পর হাঁড়ির ঢাকনার নিচে আমরা কি দেখতে পাই? ভেজা কাপড় রোদে ছড়িয়ে দিলে কি ঘটে? শিলাবৃষ্টির বরফের টুকরোগুলো মাটিতে পড়লে কিছুক্ষণ পরে কি হয়? গরমকালে খাল, বিল ও পুকুরের পানি কেন কমে যায়? বর্ষাকালে বৃষ্টিতে এত পানি কোথা থেকে আসে? এই ছকগুলো আমরা এখন পূরণ করব। তাহলে আমরা যদি এখানের মধ্যে উত্তরগুলো দেখি, রান্নার পর হাঁড়ির ঢাকনার নিচে আমরা কি দেখতে পাই? হাঁড়ির ঢাকনার নিচে পানির ফোঁটা দেখতে পাই। 2 নম্বরে আছে ভেজা কাপড় পানির জলীয় বাষ্পে হয়ে কাপড় শুকিয়ে যায়। 3 নম্বরে শিলাবৃষ্টির বরফের টুকরোগুলো মাটিতে পড়লে কিছুক্ষণ পরে কি হয়? বরফের টুকরোগুলো গলে পানিতে পরিণত হয়। 4 নম্বর, গরমকালে খাল, বিল ও পুকুরের পানি কেন কমে যায়? গরমের কারণে পানির কিছু অংশ জলীয় বাষ্পভূত হয়ে যায়, তাই খাল, বিল ও পুকুরের পানি কমে যায়।
5 নাম্বার, বর্ষাকালে বৃষ্টির এত পানি কোথা থেকে আসে? নদী, খাল, বিল, পুকুর ও সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। সেই জলীয় বাষ্প মেঘ তৈরি করে এবং পরে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। তো এইভাবে করে তোমরা এই অংশের উত্তরটা লিখবে। এরপরে আমরা যদি এখানের মধ্যে দেখি পানিচক্র, উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে দেখা যায় যে পানি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে। যে প্রক্রিয়ার মাধ্যমে পানি বিভিন্ন অবস্থার পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই হলো পানিচক্র। সাগর, নদী ও অন্যান্য জলাশয়ের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানির উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে মেঘের বিন্দুতে পরিণত হয়। এগুলো পরবর্তীকালে একত্রিত হয়ে মেঘ তৈরি করে। মেঘের এই কণাগুলো বড় হয়ে বৃষ্টি হিসাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এবং নদী, নালা, খাল, বিল এবং হ্রদে জমা হয়। এইসব উৎস থেকে পানি বিভিন্নভাবে সমুদ্রে এসে পড়ে। সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। এভাবে পানিচক্র চলতে থাকে। এই চক্রের মাধ্যমেই সর্বত্র পানির অবস্থার পরিবর্তন ঘটছে। পানিচক্রের কারণে পৃথিবীতে পানির ভারসাম্য বজায় থাকে। পানিচক্রে তাপের ভূমিকা। উঁচু পর্বতের চূড়ায় অনেক বরফ জমে থাকে। সেগুলো তাপে গলে জলপ্রপাত বা ঝর্ণা হয়। সেই ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে নদী হয়ে সাগরে মিশে যায়। নদী হতে সাগরে যাওয়ার সময় কিছু পানি খাল, বিলে যায়। গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি হয়, তাই সাগর, নদী, খাল, বিলে কিছু পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। তখন খাল, বিল, নদী, নালার পানি কিছুটা কমে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। এই বাষ্পগুলো আকাশের উপরের স্তরে পৌঁছালে কম তাপমাত্রার কারণে ছোট ছোট পানির কণায় পরিণত হয়। এই ছোট ছোট পানির কণাই মেঘ। এই মেঘ বায়ুপ্রবাহের কারণে বাতাসে ভেসে বেড়ায়। বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্যের কারণে বাতাসে মেঘগুলো ভেসে ভেসে একদিক থেকে অন্যদিকে উড়ে যায়। আরও উপরের মেঘগুলো ঠান্ডা হয়ে বড় বড় পানির কণায় পরিণত হয়। এগুলো বৃষ্টি আকারে মাটিতে পড়ে। নদী, সমুদ্র, পুকুর, খাল ও বিলের পানি একইভাবে বাষ্প থেকে আবার পানি হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। কিছু বাষ্প উড়ে অনেক উঁচুতে পৌঁছায়। সেখানে তাপমাত্রা অনেক কম, ফলে মেঘের কণাগুলো ভারী হয়ে তুষারে পরিণত হয়। এই তুষার নিচে নেমে এসে পাহাড়ের চূড়ায় বরফ আকারে জমা হয়। এই ঘটনাগুলো অবিরাম চলতে থাকে। সারসংক্ষেপ: তাপ প্রয়োগের ফলে পানি বাষ্পে পরিণত হয়। একে বাষ্পভবন বলা হয়। বাষ্প যখন ঠান্ডা হয়ে তরল পানিতে পরিণত হয় তখন সেটি হলো ঘনীভবন। প্রকৃতিতে এই দুটি ঘটনা সব সময় চলতে থাকে। এর ফলে পানিচক্র সংঘটিত হয়। পানিচক্রের ফলে এক জায়গায় পানি অন্য জায়গায় স্থানান্তরিত হয়। 1 নাম্বার, সঠিক উত্তরের টিকচিহ্ন দেই। ক, নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়? পূর্ণিমা কোনো আবহাওয়ার উপাদান নয়। খ, কোন পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটাকে বলা হয় বাষ্পীভবন। ঘ নাম্বার, পানিকে তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়। এখানে কি ঘটে? এখানে বাষ্পীভবন ঘটে। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার, সাদা পালকের মতো মেঘগুলোকে বলে ঢ্যাঁস মেঘ। 2 নাম্বার, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢ্যাঁস। 3 নাম্বার, কুয়াশা গাছের পাতার সংস্পর্শে এসে ঢ্যাঁসে পরিণত হয়। এই উত্তরগুলো আমরা এখন দেখব। 1 নাম্বার, সাদা পলকের মতো মেঘগুলোকে কি বলে? এগুলাকে বলা হয় সাইরাস। 2 নাম্বার, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। 2 নাম্বার, এটাও 3 হবে। কুয়াশা গাছের পাতার সংস্পর্শে এসে কিসে পরিণত হয়? শিশিরে পরিণত হয়। এই 3টা লিখবে। 3 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর। 1 নাম্বার, আবহাওয়ার উপাদানগুলো কি কি? 2 নাম্বার, বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? 3 নাম্বার, কোন ধরনের মেঘে অনেক বৃষ্টিপাত হয়? এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। 1 নাম্বারের মধ্যে আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হলো 1 তাপমাত্রা, 2 আর্দ্রতা, 3 বায়ুপ্রবাহ, 4 বৃষ্টিপাত, 5 অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, এরপর হলো বায়ুচাপ, বলো মেঘের অবস্থান ইত্যাদি। 2 নম্বর প্রশ্নে দিয়েছে বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর আর্দ্রতা বলে। আর্দ্রতার পরিমাণ সবসময় শতকরা হারে প্রকাশ করা হয়। বাতাসে আর্দ্রতা কম থাকলে কাপড় তাড়াতাড়ি শুকায়, আমাদের ঠোঁট ও চামড়া ফেটে যায়। 3 নম্বরের মধ্যে কোন ধরনের মেঘ
এ অনেক বৃষ্টিপাত হয়। মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা, যা দেখতে সাদা, ধূসর ও কালো তুষারের ন্যায়। মেঘের শ্রেণীর মধ্যে ধূসর কালো বর্ণের মেঘ যা পৃথিবীর খুব নিকটে থাকে তাকে নিম্বাস মেঘে বলে। এই মেঘের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপরে যদি আমরা দেখি বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নাম্বার, আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়া তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? 2 নাম্বার, বৃষ্টি কিভাবে হয়? 3 নাম্বার, কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব কী? এই অংশটা খুবই ভালো করে এখন আমরা দেখব। 4 বর্ণনামূলক উত্তরের মধ্যে 1 নাম্বার, আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়ার তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনের আকাশের অবস্থা, বায়ু তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির সামগ্রিক প্রকাশ। আমরা নিম্নোক্ত মাধ্যম থেকে আবহাওয়ার তথ্যসমূহ পেয়ে থাকি: 1 টেলিভিশন, 2 রেডিও, 3 ইন্টারনেট, 4 মোবাইল, আর 5 হলো খবরের কাগজ। খ নাম্বার, বৃষ্টি কিভাবে হয়? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উপরে ঠান্ডা সংস্পর্শে এসে মেঘ তৈরি করে। এই মেঘের ছোট ছোট পানির কণাগুলো মিলে বড় পানির কণা তৈরি হয়। বড় পানির কণাগুলো ভারী হয়, তাই বাতাসে ভেসে বেড়াতে পারে না। সেই ভারী কণাগুলো ফোঁটা ফোঁটা জলকণা আকারে নিচে নেমে আসে, যাকে আমরা বৃষ্টি বলে থাকি। ঘ নাম্বার, কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব কী? কৃষিক্ষেত্রে আবহাওয়া অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফসলের বৃদ্ধি, উৎপাদন এবং গুণগত মানকে সরাসরি প্রভাবিত করে। তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতার মতো আবহাওয়ার উপাদানগুলো ফলের অঙ্কুরোদ্গমন, সালোকসংশ্লেষণ, পোকা ও রোগাক্রান্ত এবং পরিপাক্বতার উপর প্রভাব ফেলে। সঠিক আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের সার প্রয়োগ, বীজ বপন ও ফসল কাটার সঠিক সময় নির্ধারণে সাহায্য করে, যা কৃষকদের ফলন বাড়ায় ও ক্ষতি কমায়। তো এইভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে।